প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে নীল নদ ঘিরে। সেই নীল নদ আর পিরামিডের দেশ মিশর। আর এই সভ্যতার ধারাবাহিকতায় অবাক উদাহরণ পিরামিড, যা চুম্বকের মতো টানছে বিশ্ব পর্যটনকে। প্রতাপশালী ফিরাউন, খফরে ও মেনকাওয়ারের স্মৃতিকে পাহারা দিচ্ছে গিরিক পুরাণের সিংহমানবী স্ফিংস। এত সব প্রাচীন নিদর্শন দেশটির রাজধানীর কায়রোর উপকণ্ঠে। আরএনবিডি টিউবের আজকের আয়োজন কায়রো নিয়ে, যার অলিগলি ঘুপচিতেও আছে জীবন্ত ইতিহাস। কায়রোর বর্তমানের ভেতর গড়াগড়ি খায় অতীত। সেই অতীতের এক বিজয়ের গল্প থেকেই রাখা হয়েছে শহরের নাম। কায়রোকে স্থানীয়রা ডাকে কাইরাহ নামে। আরবি ভাষায় এই শব্দের অর্থ বিজয়ী। ইংরেজরা কাইরাহ উচ্চারণ করতে পারে না, তাই বাইরের দুনিয়ায় কাহিরাকে এরা পরিচিত করিয়েছে কায়রো নামে। কায়রোর বিজয়ের গল্প বয়ে এনেছে নীল নদের প্রবাহ ধরে। শুকনো মরুতে এই নদের প্রবাহ ঘিরেই ছিল মানুষের বসতি। সেই প্রস্তর যুগ থেকে এলাকাটি ছিল জলপথের স্বর্গ। মরুর লোকেরা এই স্বর্গ ঘিরে বসতি গড়ে। নীল নদের ভেজা তীরে শুরু হয় বসতির প্রতিযোগিতা। জমে উঠতে থাকে বাণিজ্য। প্রথম ফারাও মেনেসের সময় বাণিজ্যের কলেবর বাড়ে। তিনি নদের উজান এবং ভাটির বসতিতে সমন্বয় আনেন, আর উজান ভাটির মাঝখানে তৈরি করেন নিজের রাজধানী মেমফিস। কায়রো থেকে এই শহরের দূরত্ব খুব বেশি নয়। নীল নদকে ঘিরে স্বর্গবসতি বাইরের লোকদেরকেও আকর্ষণ করে। খ্রিস্টাব্দের 525 বছর আগে পারস্য থেকে আক্রমণ করে মিশর দখলে নেয়। তখন ব্যাবিলন থেকে মিশর শাসন করা হয়। এরপর মিশর যায় বীর আলেকজান্ডারের দখলে। তার সাম্রাজ্যের রাজধানী হয় আলেকজান্দ্রিয়া। কমতে থাকে ব্যাবিলনের গুরুত্ব। পরে মিশরের ক্যাপটিক গির্জা বাকি পৃথিবীর খ্রিস্টানদের থেকে আলাদা হয়ে যায়। দেখা দেয় বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার মধ্য দিয়েই খুব সহজেই ব্যাবিলন চলে যায় আরবদের নিয়ন্ত্রণে। মিশরের ইতিহাস সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত ঘটনায় আরও বিস্তারিত বলা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ নবীদের নানা ইতিহাস তুলে ধরেছেন। কোরআনের সেসব ইতিহাস অনেক বড় হওয়ায় আমার এই ছোট ভিডিওটিতে তা তুলে ধরা সম্ভব হয়নি। তাই কোরআনের সংশ্লিষ্ট সূরাসমূহ পড়ে ইতিহাস জেনে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ রইল। 10ম শতকে প্রতিষ্ঠা হয় কায়রো শহর। খ্রিস্টের জন্মের 969 বছর পর ফাতেমীয় সেনাপতি জওহর আল সিকিলি এই শহর গড়ে তোলেন। তিনি ওইখানে বানিয়েছিলেন আল আজহার মসজিদ। পরে এই মসজিদটিকে ঘিরে গড়ে ওঠে আল আজহার বিশ্ববিদ্যালয়। প্রথমে শহরের নাম দেওয়া হয়েছিল আল মনসুরিয়া। 973 সালে মুইজ আল মনসুরিয়াকে রাজধানী ঘোষণা করেন। তখন শহরের নাম বদলে রাখা হয় কাইরাহ, অর্থাৎ কায়রো। নীল নদের স্রোত এখনও ধারণ করছে সেই দিনের কায়রো। স্রোতের তোড়ে পাল্টেছে শহর, তবে ইতিহাস পাল্টানো যায় না। 12 শতকে সালাউদ্দিন আইয়ুবীর শাসনের পর পতন হয় ফাতেমীয় খেলাফতের। 13 থেকে 16 শতকের শুরুর সময় পর্যন্ত এখানে মামলুক এবং 1517 থেকে 1798 পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের শাসন কায়েম ছিল। 1798 থেকে 1801 সাল ছিল নেপোলিয়নের অধিকারে। 1892 সালে কায়রো চলে যায় ব্রিটিশ অধিকারে। 1922 সালে স্বাধীনতা ঘোষণা করা হলেও 1952 সাল পর্যন্ত সেখানে কার্যত ব্রিটিশ উপনিবেশ টিকে ছিল। মিশরীয় নেতা নাসেরের নেতৃত্বে বিপ্লবের পর কায়রো পেতে থাকে নতুন চেহারা। এরপর দীর্ঘ পথ। কায়রোতে বসন্ত এসেছিল 2011 সালে। আরব বসন্তের ফুল ফুটেছিল তাহরির স্কয়ারে। হাজার হাজার জনতার প্রতিবাদের মুখে একনায়ক হোসনি মুবারকের পতন হয়। শুরু হয় গণতন্ত্রের, কিন্তু গণতন্ত্রের পথ মসৃণ ছিল না। 2013 সালে মিশরের প্রথম এবং শেষ নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হন সেনা অভ্যুত্থানের মাধ্যমে। বন্দী হন কারাগারে। 2019 সালের 17 জুন তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে মন্থর বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলেছে স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসি সরকার। মোহাম্মদ মুরসি একটি নাম। আরব বসন্ত পৃথিবী জাগানো এক বিপ্লব। এই নাম এবং বিপ্লব কায়রোকে দিয়েছে নতুন মাত্রা। আরব বসন্তের কারণেই তাহরির স্কয়ার পরিণত হয়েছে কায়রোর গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্রে। কায়রোতে পর্যটকদের দেখার মতো আকর্ষণের অভাব নেই। শহর জুড়ে আছে প্রাচীন স্থাপনা, সুউচ্চ মিনার। কায়রোর আরেক নাম হাজার মিনারের শহর।
এসবের বেশিরভাগ বানানো হয়েছে সুলতানি এবং ওসমানীয় সময়ে। আছে রোমানদের বাড়ি, ব্যাবিলনের স্থাপনা, গ্রিক জৌলুস এবং ফেরাউনদের স্মৃতি। একের ভেতর অনেক পেতে চাইলে আপনাকে যেতে হবে মিশরীয় জাদুঘরে। ওটা কায়রোর কেন্দ্র তাহরির স্কোয়ারের কাছেই। ওখানে পাওয়া যাবে প্রাগৈতিহাসিক যুগের নিদর্শনও। ফেরাউনদের স্মৃতিতে ভরপুর ওই জাদুঘর। জাদুঘরে সাজানো আছে ফেরাউনদের সিংহাসন। পর্যটকদের আকর্ষণ করে জাদুঘরে রাখা রাজকীয় মমি। কায়রোর আরেক জাদুঘর মিউজিয়াম অব ইসলামিক আর্ট। ওই জাদুঘরে বিশ্বের সেরা ইসলামী শিল্পের সংগ্রহ আছে। ওখানকার দেওয়ালচিত্র, খোদাই করা প্লাস্টার, কাঠের সিলিং এবং সূক্ষ্ম কাজ নজরে পড়ার মতো। জাদুঘরের বাইরে বের হলে সবার আগে আপনার যাওয়া উচিত গেজিরা ও জামালেকে। কায়রোর এই দুটো এলাকায় নীল নদের দ্বীপ। গেজিরার দক্ষিণে আছে কায়রো অপেরা হাউস। এটি শহরের জাতীয় সংস্কৃতির অংশ। আধুনিক মিশরের বেশিরভাগ সুরের দলের ঠিকানা এখানেই। কায়রোতে বড় পর্যটক আকর্ষণ সালাউদ্দিন আইয়ুবীর দুর্গ। ক্রুসেডারদের থেকে সুরক্ষার জন্য তিনি এই দুর্গটি বানিয়েছিলেন 1176 সালে। পরে মূল কাঠামোর সাথে আরও কয়েকটি স্থাপনা তৈরি করা হয়। এই দুর্গে আছে মোহাম্মদ আলীর মসজিদ। এর মিনার সাদা পাথরের তৈরি। ওখান থেকে গোটা কায়রোকে দেখা যায় পাখির চোখে। মসজিদের উত্তর পূর্ব দিকে মামলুক সুলতান হাসান এল নাসিরের বানানো মসজিদও আছে। বর্তমানে ওখানকার কয়েকটি ভবনে পুলিশ জাদুঘর, ন্যাশনাল মিলিটারি জাদুঘর ও ক্যারিজ জাদুঘর বানানো হয়েছে। শহরের ডেল্টা অঞ্চলে আছে কপটিক দুর্গ। কপটিক কায়রোর কেন্দ্রে আছে দ্য হ্যাঙ্গিং চার্চ। ওখানে যে ভবনটি দেখা যায় সেটা 7ম শতাব্দীর সময়ের। রোমান ব্যাবিলিয়ন দুর্গের ফটক বাড়ির ওপর এই চার্চটি ঝুলন্ত। চার্চের ভেতরটা সুন্দর, কাঠের সিলিংয়ে ঘেরা। আছে ধর্মীয় সংগ্রহ। জীবন্ত ইতিহাসের আরেক ঠিকানা সাক্কারা। ওটা মূলত ফেরাউনদের সমাধিক্ষেত্র, যেখানে মেমফিস সহ অনেক ফেরাউনদের পরিষদবর্গকে সমাহিত করা হয়েছিল। সাক্কারায় প্রচুর পিরামিড রয়েছে। পিরামিডের শহরে বেড়াতে গেলে ঘুরে আসতে পারেন খান ইল খলিলি থেকে। খোলা আকাশের নিচে এটি এক প্রাচীন বাজার। এই বাজারে সোনা, রূপা সহ ধাতুর তৈজস বিক্রি হয়। ইচ্ছে হলে অর্ডার করে বানাতেও পারেন। পাওয়া যায় স্থানীয়দের হাতে তৈরি জিনিস, ভারী মশলা। 1358 সালে আমির জারকাস ইল খালিলি এই বাজারটি জমিয়ে তোলেন। তিনি বড় একটি পান্থশালা বানিয়েছিলেন। পরে সুলতান আল ঘুরি এই বিপণী সমাগম গুড়িয়ে দেন। 16 শতকে নতুন করে জমে ওঠে বাজার। তারপর সুনাম ছড়ায় বিশ্বজুড়ে। খান আল খলিলির পসরা দেখে কেনার লোভ সামলানো কঠিন, তবে কিনতে গেলে কিছুটা বুদ্ধি খাটাতে হয়। বিক্রেতাদের সঙ্গে দরদাম না করলে ঠকে যাওয়ার শঙ্কা থেকেই যায়। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত RMBD টিউব সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।